শুকর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার্স ভাই ও বন্ধুরা, শুভ বিকেল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। আজকে শরীরটা একটু খারাপ, তারপরেও চিন্তা করলাম ছোট্ট করে হলেও আপনাদেরকে আপডেটটা দিই, কারণ আপনারা সবসময় চেয়েছেন মার্কেট ভালো যাক বা খারাপ যাক, যেরকমই যাক আমি যেন আপনাদের সাথে থাকি। তা আশা করি আপনারা যারা সবসময় আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন, তারা অবশ্যই জানেন কত খারাপ মার্কেটেও আমি ছিলাম। আমার কিন্তু কথা বলা বন্ধ ছিল না, অনেক রেস্ট্রিকশন ছিল আমাদের ডিএসসি থেকে। আমি কিন্তু আমার ভিডিও দেওয়া কন্টিনিউ চালু রেখেছিলাম। সেক্ষেত্রে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন আমি জানি না, যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন সেটার জন্য আমি কৃতজ্ঞ। আর আজকে যখন 306 পয়েন্ট বাড়লো, একবার চিন্তা করেছিলাম অ্যানালাইসিস না দিই। তো অ্যানালাইসিস না দিলে আপনারা হয়তো অনেকে মন খারাপ করবেন, কারণ হচ্ছে এখন 2 দিন গেল, খুব প্রথম দিন অ্যাজ ইউজুয়াল মার্কেট গেল। সেকেন্ড ডেতে আমরা দেখলাম কিছু বিএনপি ঘেঁষা শেয়ার, যেগুলা খুব সকালবেলা হল্টেড ছিল, আওয়ামী লীগ ঘেঁষা শেয়ারগুলা সবই মাইনাস ছিল, বামে হল্টেড। তো আজকে আমরা সে ধারা থেকে বেরিয়ে এসছি। মর্নিংয়েও কিন্তু যেটা গতকালকে ধারাটা ছিল, জিপি যখন শুরুতে 25 টাকা বেডে হল্টেড থাকে, তাহলে 75 পয়েন্ট তো অটোমেটিক্যালি যোগ হয়। সকালবেলা 114-15 পয়েন্ট বাড়ার পরে যখন 75 পয়েন্টে ইন্ডেক্স চলে আসে, তখন তো দেখলাম জিপির পয়েন্টসটাই বাকি আছে, সব তো মাইনাস পড়ে গেল। এমনকি সেটাই হয়েছে দিনের সর্বোচ্চ। আমরা আধা ঘন্টা বাজারটাকে একটু পতনমুখী দেখেছিলাম। প্রফিট টেকিং হবে, প্রফিট টেকিং হয়ে অন্য শেয়ারে কনভার্ট হবে, এটাই হলো বাজারের একটা স্বতঃসিদ্ধ কথা, সৌন্দর্য। সেই সৌন্দর্যটা আজকে খুবই ভালোভাবে চলেছে, কারণ আমরা আরও বড় ব্যাপার হচ্ছে আজকে 1600 কোটি টাকার ট্রেড, যেটা অভাবনীয়। অনেক বছর পর আমরা 1000 কোটি টাকার ট্রেড দেখলেও কিন্তু আমরা আতঙ্কিত থাকতাম, ভয়ে থাকতাম, পরের দিন প্রচুর সেল প্রেশার আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, লিজিং, যে শেয়ারগুলা দীর্ঘদিন জুড়ে শুধু পড়েছে আর পড়েছে, সেই শেয়ারগুলোই কিন্তু হল্টেড হয়ে বাড়ছে। তো ব্যাংক, লিজিং আর স্কয়ার ফার্মা, জিপি, ভ্যাটভিসি, এই টাইপের শেয়ারগুলো যখন দাম বাড়তে থাকবে, তখন ইন্ডেক্সে এটার একটা প্রতিফলন আমরা সবসময় দেখতে পাবো। তো সেটাই আমরা আজকে বাজারে দেখেছি। 1600 কোটি টাকার ট্রেড, এটাকে কোনোভাবে ব্যাখ্যা করার কোনো অবস্থা আমার মধ্যে নেই। আমার এত ছোট্ট মাথায় আসলে এটা ঢুকছে না। এত কোটি টাকা ট্রেড হওয়ার পর আগামী দিন মার্কেট কী হবে, 300 পয়েন্টস বাড়ার পর আগামী দিন মার্কেট কী হবে, 364 শেয়ার দাম বাড়ার পরে আগামী দিন মার্কেট কী হবে। 27টা মাত্র ডিক্লাইন করেছে। এখানে কয়েকটা শেয়ার এখনও পর্যন্ত খুব নাজুক পরিস্থিতিতে আছে, তার মধ্যে সিপার্ল অন্যতম। তো আজকে সে সিপার্লেরও বায়ার আসছে, মর্নিং থেকে দফায় দফায় কিন্তু বাই হয়েছে, আবার হল্টেড, বামে হল্টেড করেছে, আবার পরে দেখে আবারও বায়ার আসছে। তো এটা যারা এই শেয়ারটা হোল্ডিংসে আছেন তাদের জন্য এটা একটা ভালো শুভ বার্তা। আরেকটা জিনিস আমি না বললে নয়, বেলা সম্ভবত 11:30-12টা হবে, আমি আমার গ্রুপে পোস্ট দিয়ে জানিয়েছিলাম যে শেয়ারগুলা 3 ঘন্টা আগের কথা, যে শেয়ারগুলা বেশি পড়েছে এবং সাপোর্ট জোনে আছে, সেই সব শেয়ারগুলো বাছাই করে বাই করা যেতে পারে। আমি এক্সাম্পল আকারে সিপটকে দিয়েছিলাম, প্যারামাউন্টকে দিয়েছিলাম, ওরিয়ন ফার্মাকে দিয়েছিলাম। তখন কিন্তু এগুলা প্রত্যেকটা শেয়ার কিন্তু বামে হল্টেড। এটা ছাড়াও ফার্মার মধ্যে আমি দেখেছিলাম এশিয়াটিক, তারপর নাভানা ফার্মা, এই শেয়ারগুলো কিন্তু নতুন এসেছিল বাজারে। আর হচ্ছে এখন তো আর একটা নতুন শেয়ার আছে, সেটার অবস্থা আমরা জানবো। তো দেখলাম যে মোটামুটি দিন শেষে আমি যে শেয়ারগুলোর কথা বললাম একটু আগে, যে 5টা শেয়ার, এগুলো সবগুলোরই কিন্তু আজকে আর বামে হল্টেড ছিল না, হল্টেড ভেঙে
কিছু পজিটিভ ধারায় ফেরত গেছে। তো আমরা এখন টপ 20-তে দেখতে পাচ্ছি ব্যাংক 1 নম্বরে, সিটি ব্যাংক। তো শুধু হল্টেড হয়নি, হিউজ ভলিউম নিয়ে 1 নম্বরে চলে এসছে। তারপরে হচ্ছে ভ্যাটবিসি আর টেকনোড্রাগস, আরেকটা যে 5টা শেয়ার বললাম তার মধ্যে আরেকটা যোগ করি, সেটা ছিল টেকনোড্রাগস। টেকনোড্রাগসও কিন্তু আজকে প্রাইস কমলেও 56-40 ছিল হল্টেড প্রাইস, 57-30-এ ক্লোজ করেছে। তার মানে আজকে বায়ার পাওয়া গেছে। আর স্কয়ার ফার্মা তো কন্টিনিউয়াসলি হল্টেড করছে না, বাট একটা নির্দিষ্ট সীমার মধ্যে 5 টাকা, 7 টাকা, 10 টাকা করে করে এটা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। সিপাল আজকে 5 নম্বরে এসছে, বাট বায়ারের প্রেশার থাকার পরেও অন্যান্য দিনের চাইতে অনেক বেশি ভলিউম হওয়ার পরেও কিন্তু 5 নম্বরে এসছে। তো যাই হোক, এরকম এগুলো আসলে বলার কিছু নেই। আপনারা সব কিছুই বাজার পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন। এক কথা হচ্ছে 3 দিনে আমরা 700 পয়েন্টের কাছাকাছি বাজার পেয়েছি, 700 পয়েন্ট বাড়তি। এটা আমাদের জন্য অনেক বড় ধরনের একটা সুখের ব্যাপার। এখন চলুন আমরা যে চার্টগুলো রেগুলারলি দেখিয়েছিলাম সেই চার্টগুলোর একটা আমি ব্যাখ্যা দিই। যেমন আমাদের ট্রেন্ড লাইন ডেটা গতকালকেই ব্রেকআউট করেছে। তারপরে আমি একটা আপ ট্রেন্ড লাইন ড্র করেছিলাম, সেটাকে আমি উজ্জ্বল করে দিলাম, একদম ফ্রেশ করে নিলাম চার্টটাকে। এটা ছিল আমার একটা আপসুইংয়ের ছোট একটা ভিভো, যেটা টার্গেট ছিল আমাদের 5891, এটা ফার্স্ট টার্গেট 1.618। তারপরে সেকেন্ড টার্গেট হতে পারে আমাদের 2.618, যেটা হচ্ছে 6300-তে। আমরা যদি 6300 বরাবর একটা আড়াআড়িভাবে একটা রেসিস্ট্যান্স বা সাপোর্ট ড্র করি, তাহলে আমরা দেখতে পাবো একটু অতীতে যদি আমরা যাই, সেখানে দেখা যাচ্ছে যে আমরা অনেকগুলা জায়গায়, যেমন এখানে একটা রেসিস্ট্যান্স আছে, এটা ছাড়াও এই জায়গাগুলোতে রেসিস্ট্যান্স আছে, এখানে রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এখানে করেছে, মোটামুটি অনেকগুলো রেসিস্ট্যান্স আছে। বাট একটা রিজনেবল একটা সাপোর্ট জোনও আমাদেরকে ড্র করতে হয়। সেটা ড্র করলে 6220 আর 6300, এটা ছিল আমাদের কিন্তু যৌক্তিক একটা জায়গা। দীর্ঘ 18 মাস ক্লোজ থাকার সময়টাতে আমরা কিন্তু এটাকে দেখেছি। তো যখন ক্লোজ ছিল তখনও কিন্তু এই সরকারের যারা দোষর ছিল, লুটেরা আমরা বলবো এই বাজারের জন্য, তারা কখনোই আমাদের বাজারটাকে উঠতে দেয় নাই। যতটুকুই উঠতো ততটুকুই ওদের প্রয়োজনে ওরা উঠিয়েছে। আর আমরা সাধারণ বিনিয়োগকারীরা সবসময় নিষ্পেষিত হয়েছিলাম। তো সেই ধারা থেকে আমরা ধীরে ধীরে বের হচ্ছি। এখন যেভাবে বাড়ছে, এখন তো গভর্নমেন্টও নাই আমাদের আজকে 3 দিন, এমনকি আমাদের কোনো মন্ত্রণালয় নাই, তারপরে পুলিশ বাহিনী নিষ্ক্রিয়। তো সব কিছুর মধ্যে কিভাবে আমাদের এই মার্কেটটা বাড়ছে। তো এখানে হচ্ছে আসলে আমরা প্রতিটা সেক্টর, যেখানে আমাদের রিলেটেড, যেটা ডিএসসি, এসএসসি আর হচ্ছে মার্চেন্ট ব্যাংক, আইসিবি সহ এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো সবগুলা নিজেরা একটা শৃঙ্খলের আবদ্ধে বন্দী ছিল। তারা নিজেদেরকে মুক্ত মনে করছে। সেই মুক্ত মন থেকে তারা তাদের নিজস্ব ইনভেস্টমেন্টকে ইনভেস্ট করে বাজারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ এত লো প্রাইস আর কখনো আমরা পাবো কি না, আমার কাছে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। কারণ আমরা গত 10 বছরে যতগুলা আইপিও বাজারে হতে দেখেছি, ইনজেক্ট হয়েছে, সেখানে কমপক্ষে যদি সেই সময়ের 5000 পয়েন্টস যদি আমাদের স্ট্যান্ডার্ড থাকে, তাহলে এখন আমাদের 12-13 হাজার পয়েন্টস থাকার কথা ছিল। কিন্তু আমরা এই ফেসিবাদী সরকারের দোসররা যেভাবে আমাদেরকে নিষ্পেষিত করেছে দিনের পর দিন, আমরা বিনিয়োগকারীরা আসলে হয়রান হয়ে গেছে। আর অ্যানালিস্টদের কথা তো মানে বলাই বাহুল্য। আমি যেহেতু ছোটোখাটো অ্যানালিস্ট, নিজেদেরকে অ্যানালিস্ট দাবি করতেও আসলে অনেক সময় লজ্জা লাগে। যেন আমার এখন স্ক্রিনের দিকে তাকালে চোখ ব্যথা করে। এত বেশি স্ক্রিন দেখতাম, এত বেশি
স্ক্রিনে কন্টিনিউয়াস হয় আপনাদেরকে ভিডিও দিচ্ছি, নাহলে নিজে অ্যানালাইসিস করছি, না হলে নিজে স্টুডেন্ট পড়াচ্ছি। মানে কোনো না কোনোভাবে আমি সারাটা দিন আমি এই অ্যানালাইসিসের সাথে যুক্ত ছিলাম, অথবা আমি স্ক্রিনে বেশিরভাগ সময় আমি কাটিয়েছি। তো সেখান থেকে দেখেন এখন স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, তারপরে বয়সের সাথে সাথে এটা ছাড়াও আমাদের চোখের সমস্যা হচ্ছে। আজকে একটু অসুস্থ বোধ করছি, চোখটা ফুলে আছে। তার মানেটা হচ্ছে দেখেন, এগুলা করতে করতে আমরা আর টেনশন, প্যারেশানি, প্রেশার বাড়া, ডায়াবেটিস, কোলেস্টেরল বাড়া, এগুলো তো আমাদের আছেই নিত্য নৈমিত্তিক সঙ্গী বয়সের সাথে সাথে। আর যারা পুঁজিবাজারের সাথে আছে এগুলো দাউ দাউ করে বাড়ে। যখনই ইন্ডেক্স একটা ভোলাটিলিটি থাকে তখন আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা খুবই দ্বিধাগ্রস্ত থাকতাম। এখন যদি মার্কেটটা এভাবে বেড়ে একটা স্টেবল পজিশনে যায়, 6300 পর্যন্ত গিয়েও যদি থামে, তাহলে কিন্তু আমি হ্যাপি থাকবো। কারণ হচ্ছে যারা 60-70% পর্যন্ত পোর্টফোলিওতে পুঁজি হারিয়েছে, তারা কিন্তু এই জায়গাটায় গেলে যদি শেয়ারগুলো রেখে থাকে, তাহলে কিন্তু ওরা সমস্ত পুঁজি ফেরত পাবে। তো সেক্ষেত্রে কিছু শেয়ার ব্যতিক্রম, আমি সবগুলো কথা বলবো না, যেগুলা দুর্ভাগ্য, আমি গ্যাসের শেয়ার যাদের পোর্টফোলিওতে পড়ে গেছে তারা কিছুটা একটু দেরিতে হয়তো এগুলাকে রিকভার করতে পারবেন। তবে আগে পরে সবগুলা শেয়ারেরই দাম বাড়বে, কোনো শেয়ারই মার্কেটে পড়ে থাকবে না। এই হচ্ছে আমার একটা ছোটোখাটো বিশ্লেষণ। আর আমরা যদি চার্ট দেখি, সেই চার্ট অনুসারে আমার যতগুলা সিস্টেমে চার্ট ড্র করে রেখেছে সবগুলোতে কিন্তু মার্কেট উত্থানেরই ছিল, আভাস ছিল। সেই আভাস মোতাবেক 6070-এর প্রথম বাধাটা যদি আগামী দিন পার করে ফেলতে পারে রোববারে, তাহলে আমরা মোটামুটি মনস্তাত্ত্বিকভাবে অনেকটা সেফ জোনে চলে যাব। এটা হচ্ছে সেই চার্ট। আরটা আমি গতকালকে ডাউন চ্যানেল যেটা ছিল, ডাউন চ্যানেলটাকে আমি তুলে দিয়ে আপ চ্যানেলটা আমি ড্র করেছিলাম। গতকালকে আমরা কিন্তু চ্যানেল ব্রেকআউটের দ্বার প্রান্তে ছিলাম। আজকে যে চ্যানেলটা আমি ড্র করে রেখেছি সেই চ্যানেল অনুসারে 6079, মানে প্রায় 6100 বা 200 পয়েন্টসের কাছাকাছি একটা জোন আছে। সেই জোনটাতেই মার্কেট গিয়ে যদি থামে আমি খুশি। উপরে গেলে শুক্র, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যেভাবে পড়েছে সেইভাবে যেন আমরা রিকভার হয়ে যেতে পারি। এই যে একটা লম্বা রাস্তা, জার্নি, এটাতে আমরা আসলে দুগে দুগে মরেছি। তো এটা অনেকটা মানে আয়না ঘরের মতো আমার কাছে মনে হয় এটা চার্টটা যখন দেখি। তো দুকে দুকে মরা আর কি। আমরা যেদিন শেয়ার কিনি সেদিন পড়ে যায়, যেদিন শেয়ার বেচি সেদিন বেড়ে যায়। এই ছিল আমাদের সার্বিক অবস্থা। এগুলো শুধু আমার কথা না, আমার যারা স্টুডেন্ট আছে তারা প্রতিনিয়ত যোগাযোগ করে, আর হচ্ছে যারা ফলোয়ার্স আছেন তারা তো কমেন্টে আছেন, বা যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন তারা হোয়াটসঅ্যাপে সবসময় জানতে চান কি হবে, কি হতে যাচ্ছে। ভিডিও ইন করার পরেও আমি কিন্তু কন্টিনিউয়াসলি এগুলোর উত্তর দিতে দিতে আসলে হয়রান ছিলাম। তো যাই হোক, আমরা একটা সুদিনের অপেক্ষায় আছি। সুদিনটা হয়তো দেখতে পাবো আমরা। ওয়েব 3 যদি পাই, ওয়েব 3 কারেকশন হওয়ার আগে আমরা আর কখনো বলবো না মার্কেট অগ্রিম কারেকশন হবে, কারণ এর আগে আমি অতীতে বলেছিলাম। তো সেগুলোতে অনেকেই কিন্তু আমাকে নেগেটিভলি কথা বলেছেন। তো সেগুলোর দিকে আর যাবো না, কারণ আমরা যে ভলিউমটা পেয়েছি সেরকম ভলিউম অনুসারে আগামী সপ্তাহের প্রথম দিন রোববার নতুন গভর্নমেন্টের হয়তো প্রথম ওয়ার্কিং ডে হবে। তো সব কিছু মিলিয়ে সেদিন কি এরকম বাজার আচরণ করে সেটার দিকে সতর্ক দৃষ্টি থাকতে হবে সবাইকে। এই হচ্ছে আমাদের আর একটা ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে নাভানা ফার্মার। আমি যদি উইকলি চার্ট দিই, নাভানা ফার্মার আইপিও ছিল আমার কাছে, আমি 100 টাকায় শেয়ারটাকে বেচেছিলাম, আমার একটু মনে আছে। এই আপসুইংয়ের মধ্যে, আপের মধ্যেই এটা আইপিওগুলো আমি সেল করেছি, আমি কখনো ঢুকিনি। আজকে এটার অ্যানালাইসিস দেখছি, সেটা অনুসারে 50% পর্যন্ত কারেকশন হয়েছে। কারেকশন হয়ে এটা উইকলি চার্ট, যেহেতু আমাদের সপ্তাহ শেষ। তো 50% থেকে একটা শেয়ারের দাম বাড়তে পারে, আবার 61.8% থেকেও বাড়তে পারে। তো সে দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটা যখন দাম বেড়েছিল 61.8% এসেছিল, এসে কিন্তু একটা আপ সুইং দিয়েছে। বাট এটা যেহেতু হায়ার হাই করতে পারেনি,
সেহেতু এটা দাম কারেকশন করেছে। কারেকশন করলো এই আপসুইংয়ের এটা 61 থেকে অনেক বেশি পড়েছে। তো সেখান থেকে একটা ছোট্ট একটা আপ মুভমেন্ট ছিল, আবার কারেকশন হয়েছে। এই কারেকশন শেষে যখন উত্থান হয়েছে আমরা দেখলাম এই লোয়ার এই হাই, এই লো থেকে এই হাইটা একটু উপরে, তো লোয়ার হাই করেছে, এরপর দেখতে পাচ্ছি আবার লোয়ার হাই করেছে। তাহলে আমরা আশাবাদী হতেই পারি, আশাবাদী হয়ে গেলাম, সব কিছু ঠিক আছে। কিন্তু আমরা হঠাৎ করে দেখছি যে এটা সাপোর্ট ভেঙে নিচে চলে আসলো। এখন নাবানা ফার্মাও কি আওয়ামী লীগ গ্যাসের শেয়ার কিনা আমার জানা নেই আসলে। তো এটার ওয়েবসাইটে ঢুকলেই মালিকের নাম দেখলে আমরা বলতে পারবো সব কিছু। তারপর আমি বলবো যে এটা ভালো সাপোর্ট পেয়েছে, ধৈর্য ধরলে রেজাল্ট খারাপ আসবে না। এরপরে এশিয়াটেক আমরা দেখি। এশিয়াটেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, এটাও নতুন শেয়ার, একদম নিচ থেকে যখন উপরে পর্যন্ত যায় 80 টাকায়, তারপর যুক্তিক পর্যায়ে কারেকশন হয়েছিল 50%-এ। সেইখানে দীর্ঘদিন ঘোরাঘুরি শেষে আবার ডাউন ট্রেন্ড বলতে আমি 61.8% না আসা পর্যন্ত শেয়ারটা আসলে দাম বাড়ে না। সেক্ষেত্রে মোটামুটি এসে আজকে ঘুরে গেছে। তো সেই ঘোরাটা থেকে আমরা প্রত্যাশা করছি এখন এটাও আপ সুইংয়ে চলে যাবে। তো এই দুইটা শেয়ার যিনি জানতে চেয়েছেন উনি নিশ্চয়ই বুঝে ফেলেছেন। এটার অ্যানালাইসিসটা আমি সংক্ষেপে যেটা বলেছি এটুকুই। আর যদি আমি ভিডিওতে যাই, ভিডিও এজ পার ভিডিও অনুসারে কারা কারা কি রিকোয়েস্ট করেছেন সেটা একটু দেখে আসতে পারি। মুখে বলি, ক্রিস্টাল ইন্স্যুরেন্সকে আমি মর্নিংয়ে দেখেছিলাম, এটাও কিন্তু নেগেটিভ ট্রেন্ডে আছে। সোনালী পেপারের ক্ষেত্রে সব কিছু সেম। আর ক্রিস্টাল ইন্স্যুরেন্সও যদি কোনো কারণে এটাও যদি আমাদের হয়, মানে আওয়ামী লীগ গ্যাসের শেয়ার হয়, সেক্ষেত্রে এটাও কিন্তু ঘটনা খারাপ করেছে দুদিন। তো আজকে তো চমৎকারভাবে ঘুরে দাঁড়ালো। আমি এই বাক্যটাই কিন্তু একটু আগে আপনাদেরকে আমার স্টক মার্কেটে দেখেছি, আমার পঞ্চেন্দ্রিয়গুলা ট্রেড আওয়ারে মোটামুটি খারাপ কাজ করে না। তো সেক্ষেত্রে এটাকেও দেখলাম ব্যতিক্রম কিছু করেনি। 2 দিনের 3 দিনের যে ফলিংটা সেটা আজকে ফিল আপ করে ফেলেছে, এমনকি এটা প্রায় হল্টেড পর্যায়ে ছিল। এটারও যদি আমরা উইকলি চার্ট দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ পার উইকলি চার্ট অনুসারে এটা ট্রিপল বটম ড্র করেছিল। ট্রিপল বটম, একদম ট্রিপল বটম থেকে একটা শেয়ার বাড়বে, এটা স্বাভাবিক। আর যদি ট্রিপল বটম ভেঙে পড়ে যায় তাহলে তো আর কম বলার কিছু নেই। তো যেহেতু মার্কেট ভালো যাচ্ছে, যারা শেয়ারটাতে আছেন তারা অপেক্ষা করতে পারেন, উপরে যাবে। তো যেহেতু এখানে একটা ভয়ের ব্যাপার আছে, হাই আর লো করে নিচে নেমেছে, তো এই প্যাটার্নটা যারা জানেন তারা কিন্তু বুঝতে পারছেন শেয়ারটার জন্য একটু বিপদ অপেক্ষা করছে। তো যদি মার্কেট কন্টিনিউয়াস যায় বিপদ থেকে হয়তো মুক্তি পাবেন, আদারওয়াইজ এটা কারেকশন হয়ে 70 টাকার লেভেলে চলে আসার সম্ভাবনা আছে। তবে এখন মার্কেট ভালো যাচ্ছে, এখন আমরা এইসব কথা না বলি। সোনালী যেহেতু এখনও পজিটিভ আছে, আমি এই কারণে কথাটা বললাম। সোনালী পেপারের ক্ষেত্রেও যদি একই রকম হয় তাহলে বলার কিছু নেই। সোনালী পেপার কিন্তু পতন মোটামুটি হয়ে গেছে। এটা উইকলি চার্ট, এমনকি আজকে উইকলি চার্ট অনুসারে একটা ডোজি ক্যান্ডেল করেছে, এমনকি ডবল বটমে আছে শেয়ারটা। তো খুবই পজিটিভ একটা ব্যাপার। তো সোনালী পেপারটা নিয়েও কিন্তু মোটামুটি আমি পজিটিভ ইম্প্যাক্ট। আমার ভিডিওটা আছে এখানে। এরপরে আছে আই এম রিয়েলি ওয়ারিড, সোনালী পেপার, সোনালী আঁশ, জেমিনি সি ফুড, AIL, এই সবগুলো। জেমিনি সি ফুড পড়ে গেছে, আমি দেখেছিলাম। সোনালী পেপার নিয়ে তো বললাম, সোনালী আঁশ, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি যে কথাগুলো বলছি সেটাই কিন্তু বলবৎ থাকবে। নতুনভাবে আলাদাভাবে চার্ট দেখে অ্যানালাইসিস দিয়ে তেমন কিছু নেই। ব্যাংক লিজিং খুবই মারাত্মকভাবে বাড়ছে, এগুলো দীর্ঘদিন পতনে ছিল, এখন এগুলো বাড়ার পালা। সবাই একটু দেখেন, দেখে আগামী সপ্তাহে সরকারের প্রথম দিন অনুসারে আমি বলবো কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, এমনকি করা উচিত। ধন্যবাদ।